সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 16 অর্থাৎ বৃত্তের পরিধি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু আজকে আমরা করে ফেলবো সমস্ত এমসিকিউ এবং এসএকিউ এর অঙ্কগুলো। কোন কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো। আমরা কিন্তু 19-এর দাগের সবকটা অঙ্ক করে ফেলবো এবং 20-এর দাগের সবকটা অঙ্ক করে ফেলবো। আর আগের ভিডিওগুলোতে পুরো একদম আগের ভিডিওগুলোতে পুরো আমরা 1 থেকে 18 অবধি অঙ্ক আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। তোমরা কিন্তু আগে প্রথমের যে ভিডিওগুলো আমি করেছিলাম সেইগুলোকে কিন্তু দেখো, অর্থাৎ বৃত্তের পরিধির প্রথম আগে 1 2 3 4 5 6 7 8 সেইগুলো দেখে নাও, দেখে একটা কনসেপ্ট তৈরি করে নাও, তারপরে কিন্তু তোমরা আজকের ভিডিও দেখা স্টার্ট করো। আজকের ভিডিও যদি প্রথমেই দেখা স্টার্ট করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব এমসিকিউ 19-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আমরা তো প্রথমেই স্টার্ট করব এমসিকিউগুলো। তাহলে দেখো প্রথমেই 19-এর দাগের 1-এ এমসিকিউতে দেখো কি বলে দিয়েছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তো দেখো 4টে অপশানও দিয়ে দেওয়া রয়েছে। তো ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। তো দেখো আমি না প্রথমে এখানে একটা ঘড়ি আঁকছি। ভাবো এই হলো একটা ঘড়ি। তো ভাবো এই ঘড়ির এই ছোটো কাঁটাটা তোমরা সবাই জানো কিসের কাঁটা হয়, ঘন্টার কাঁটা। আর বড় কাঁটাটা কিসের হয়, মিনিটের কাঁটা। তো প্রথমে আমি ঘন্টার কাঁটাটা ধরে হিসাব করছি। আচ্ছা বলো তো ঘন্টার কাঁটাটা আমি ধরে নিচ্ছি এখন 3-এর ঘরে রয়েছে, তার মানে কটা বাজে এখন 3টে বাজে। আর মিনিটের কাঁটাটা বড় কাঁটাটা আমি ধরে নিচ্ছি 12-র ঘরে রয়েছে, তার মানে বুঝতেই পারছি 3টে বাজে এখন। এইবারে তোমরা না খুব ভালো করে বলবে, প্রথমে মিনিটের কাঁটাটা বাদ দাও, এখন মিনিটের কাঁটার দিকে আমি তাকাবো না, তার কারণ অঙ্কের প্রথমেই দেখো বলে দিয়েছি কিন্তু ঘন্টার কাঁটা, অর্থাৎ 3-এর ঘরে যে ছোটো কাঁটাটা রয়েছে এই কাঁটাটা বলো তো এখন 3-এর ঘরে রয়েছে, এই রকমভাবে ঘুরে আরেকবার এরকম 3-এর ঘরে আসতে কতক্ষণ সময় নেবে খুব ভালো করে ভেবেচিন্তে বলবে। কিন্তু এই যে ঘন্টার কাঁটাটা রয়েছে এই ঘন্টার কাঁটাটা মানে ছোটো কাঁটাটা একবার পুরো ঘড়িটাকে এরকমভাবে ঘুরবে, পুরো ঘড়িটাকে এরকম ঘুরে আবার এই 3-এর ঘরে আসতে কতক্ষণ সময় নেবে, নেবে কিন্তু 12 ঘন্টা। ঠিক আছে, মানে এখন যদি দুপুর 3টে বেজে থাকে তাহলে এই ছোটো কাঁটাটা ঘুরে আবার এই 3-এর ঘরে আসতে কিন্তু রাত্রির 3টে বাজবে। ঠিক আছে, রাত 3টে বাজবে, অর্থাৎ 12 ঘন্টা সময় নেবে। এবং এই 12 ঘন্টার সময়তে আমি যদি বলি কতটা পথ অতিক্রম করবে, 12 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে, 12 ঘন্টায় কিন্তু এই ঘড়িটার যা পরিধি সেই পথটা অতিক্রম করবে। অর্থাৎ এইখান থেকে শুরু করে খুব ভালো করে দেখবে এই মাপটা, এই যে চারিদিকের এই মাপটাকে আমরা কি বলি, পরিধি বলি। তাহলে এই পরিধির যে মাপটা তাকে অতিক্রম করবে, অর্থাৎ পরিধির মাপ মানে কি, পরিধিকে আমরা কি বলি 2πr, তাই না? তাহলে চলো আমরা এখানে একটু একটু করে লিখি। দেখো তাহলে আমরা বলতে পারি ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা আমি এখানে লিখতে পারি কি, ঘন্টার কাঁটা পুরোটা প্রদক্ষিণ করবে বা পুরো একদম এখান থেকে ঘুরে আবার এখানে আসতে কতক্ষণ টাইম নেবে, 12 ঘন্টায়। 12 ঘন্টা। তাহলে আমরা কি লিখবো এখানে, ঘন্টার কাঁটা আমরা এখানে লিখবো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে 12 ঘন্টায় অতিক্রম করে 2πr একক। ঠিক আছে, 2πr একক। তাহলে কতটা পথ অতিক্রম করছে 12 ঘন্টায়, 12 ঘন্টায় অতিক্রম করছে কিন্তু 2πr একক। তাহলে এবারে আমরা দেখব ঘন্টার কাঁটাটা তাহলে 1 ঘন্টায় কতটা যায়, 12 ঘন্টায় যদি যায় 2πr তাহলে 1 ঘন্টায় কত যায়, তাহলে 1 ঘন্টায় কত যায় সেটা আমরা দেখব। তাহলে কি করব আমরা, 2πrকে কি করব 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে 1 ঘন্টায় কতটা যায়। ঠিক আছে, তাহলে এই গেল আমরা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা যায় সেইটা আমরা কিন্তু বের করলাম। এইবারে আমরা দেখব যে মিনিটের কাঁটাটা, অর্থাৎ বড় কাঁটাটা যেটা দেখো 12-র ঘরে রয়েছে, সেই কাঁটাটা এই তো 12-র ঘরে রয়েছে, এই 12-র ঘরে রয়েছে। এবার এই কাঁটাটা পুরো ঘুরে, পুরো ঘড়িটা ঘুরে আরেকবার 12-র ঘরে আসতে তোমরাই বলো তো কতক্ষণ টাইম নেবে, কতক্ষণ টাইম নেবে। 12-র কাঁটাটা, আবারও বলছি 12-র কাঁটাটা পুরো ঘুরে আবার 12-র ঘরে আসতে কিন্তু 1 ঘন্টা টাইম নেবে, অর্থাৎ 3টে বাজে
যখন 4টে বাজবে 1 ঘন্টা পর আবার 12 এই বড় কাঁটাটা ঘুরে আবার 12 ঘরে আসবে, তাই তো? তাহলে বড় কাঁটাটা ঘুরে আসতে নেবে কিন্তু 1 ঘন্টা টাইম। এখানে যেমন ছোটো কাঁটাটা ঘুরে আসতে 12 ঘন্টা টাইম নিয়েছিল, এটা কিন্তু নেবে 1 ঘন্টা টাইম। তাহলে আমি এবারে এরকমভাবে লিখবো মিনিটের কাঁটা। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 ঘন্টায়, মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে, 1 ঘন্টায় অতিক্রম করে, অতিক্রম করে, এখানে কিন্তু করে লেখা হয়নি, অতিক্রম করে কতটা পদ অতিক্রম করছে বলো তো, 2πr একক। ঠিক আছে, 2πr একক। তাহলে তোমরা বুঝতে পারলে 12 কাঁটা, এই 12 ঘরে যে কাঁটাটা রয়েছে বড় কাঁটাটা, সেটা কিন্তু একবার ঘুরে আসছে, মানে কি এইখানে রয়েছে পুরো একবার এরকমভাবে পুরো ঘুরে আসছে, মানে কতটা পথ অতিক্রম করছে, ঘড়িটার যে পরিধি সেই পথটাকে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে আমাদের যখনই অনুপাত বের করতে হবে না, এখানে আমাদের কাছে কি জানতে চেয়েছে বলো তো, জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। যখনই আমাদের না অনুপাত বের করতে হবে, তখনই আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো 1 ঘন্টায়, 1 ঘন্টায় কতটা পথ যায়। ঠিক আছে, 1 ঘন্টায় কতটা পথ যায়। তাহলে দেখো ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যায় এতটা পথ, আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কতটা পথ যায়। দুজনেরই কিন্তু 1 ঘন্টায় কতটা পথ যায় সেটাকে কিন্তু দেখতে হবে, 1 ঘন্টায় কতটা পথ যায় সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তারপরে অনুপাত করতে পারবো, নইলে কিন্তু পারবো না। এটা 12 ঘন্টায় কতটা যায় আর এটা 1 ঘন্টায় কতটা যায় সেরকম করলে কিন্তু হবে না, দুটোই 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করে সেইটা কিন্তু দেখতে হবে। তাহলে চলো আমরা এখানে উত্তর লিখবো। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অনুপাত, তাহলে আমরা এখানে লিখবো কি, উত্তরে এরকমভাবে লিখবো, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার, মিনিটের কাঁটার, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত কত হবে চলো আমরা দেখি। তাহলে খুব ভালো করে দেখবে গতিবেগের অনুপাত কত হবে। তাহলে দেখো প্রথমেই দেখো এখানে কিসের কাঁটা রয়েছে, ঘন্টার কাঁটা। এটা 1 ঘন্টায় কতটা যায়, দেখো 1 ঘন্টায় যায়, আমি দেখো এখানে লিখছি, হ্যাঁ, 2πr, 2πr বাই 12:2, এখানে অনুপাত বলেছে তাই ইস টু লিখবো। তারপরে দেখো রয়েছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা যায়, 2πr। ঠিক আছে, তাহলে দেখো দুদিকে ইস্টুর দুদিকে কী কী মিল আছে, যেটা কেটে যাবে, দেখো এই দিকেও 2πr, এই দিকেও 2πr। তাহলে এখানে পড়ে থাকছে ওপরে 1, নিচে 12, আর এখানে সব কেটে গেল মানে কি 1। এইবার দেখো এর নিচে কত রয়েছে, 12, আর এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে এই 1 আর 12র লসাগু কত হবে, 1 আর 12র লসাগু, 1 আর 12র লসাগু কত হবে, 12 1 কে 12। যে লসাগুটা পেলাম সেইটা দিয়ে একবার এই ভগ্নাংশটাকে গুণ করব, একবার এই ভগ্নাংশটাকে গুণ করব। এই যে ভগ্নাংশটা 1/12, তাকে কত দিয়ে গুণ করব, এই যে লসাগুটা পেয়েছি 12 দিয়ে। ঠিক আছে, আবার দেখো এই ভগ্নাংশটাকে অর্থাৎ এই যে 1/1, তাকে গুণ করব কত দিয়ে, এই যে লসাগুটা পেয়েছি 12 দিয়ে। তাহলে দেখি এখানে কত হচ্ছে, 12 আর 12 কেটে গেলে এখানে কত থাকছে, 1:2। আর এখানে দেখো 1-এর সঙ্গে 12 গুণ করলে কত হচ্ছে, 12। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এইটা দেখি তো আমাদের কত নম্বর অ্যান্সারে আছে। প্রথমেই এর দাগেতেই দেখো রয়েছে, এর দাগেতেই দেখো কিন্তু রয়েছে 1:12 এর দাগে, তো আমি এ বলে লিখে রাখলাম। ঠিক আছে, বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা চলে যাব কিন্তু 2 এর দাগে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 2 এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগবে। তাহলে দেখো এখানে একটা পার্ক রয়েছে, খুব ভালো করে দেখবে, এরকম একটা গোল পার্ক রয়েছে বৃত্তাকার। এবার এই পার্কটা যখন পরিধি বরাবর, খুব ভালো করে দেখবে, পরিধি বরাবর যখন অতিক্রম করছে, বলেছে না যে বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে, সম্পূর্ণ পরিক্রমা করছে মানে ভাবো এইখানে দাঁড়িয়ে আছে, পার্কের এই জায়গাটাতে ভাবো সোমা দাঁড়িয়ে আছে। এবার সোমা কি করবে, এইখান থেকে পরিক্রমা করা শুরু করবে এরকমভাবে চারপাশ থেকে পরিক্রমা করে যখন এইখানে আসবে, তার মানে কতটা পথ অতিক্রম করলো বলো তো, পুরো এরকম 4 ধার ঘুরে এখানে আসলো, মানে কতটা পথ অতিক্রম করলো। এই মাঠের যতটা পরিধি
ঠিক ততটা পথ অতিক্রম করলো, এই মাঠের পরিধি যতটা। তাহলে এই মাঠের পরিধিকে আমরা কি বলবো, 2πr। ঠিক আছে, এই এত মিটার পথ অতিক্রম করলো বা এত সেমি যাই বলেছে কিনা সেইটা কিন্তু অতিক্রম করলো। ঠিক আছে, তাহলে দেখো 2πr এত মিটার পথ অতিক্রম করলো এবং করতে কতটা টাইম নিল সেটাও কিন্তু দেখো বইতে বলে দিয়েছে, πx/100। তাহলে চলো আমরা এরকমভাবে লিখতে পারি, অ্যান্সারে জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি 2πr মানে কি, এই যে পরিধির মাপটা হলো 2πr। এই এত একক পরিক্রমা করতে সময় লাগে, পরিক্রমা করতে সময় লাগে কতটা সময় লাগে, পুরো পরিধি বরাবর মানে তোমরা বুঝতে পেরেছো তো, পুরো একদম এই যে চারপাশ বরাবর মানে 2πr বরাবর পরিক্রমা করতে সময় লাগে কতটা সময় লাগে, দেখো বইতে বলেই দিয়েছে πx, খুব ভালো করে দেখবে, πx/ কত 100, পাশে আমরা কি লিখবো, মিনিট, এই এত মিনিট সময় লাগে। ঠিক আছে, এত মিনিট সময় লাগে। তাহলে বলো তো 1 একক পরিক্রমা করতে সময় লাগে কত হবে, তাহলে 1 একক পরিক্রমা করতে কতটা সময় লাগে, দেখো আমরা একটা বড় দাগ কাটবো, আগে এইটাকে ওপরে লিখবো, কত রয়েছে πx/100, আর তার নিচে কত লিখবো, এই যে 2πr। ঠিক আছে, 2πr, এই এত মিনিট। ঠিক আছে, এইবারে অ্যান্সারে দেখো খুব ভালো করে দেখবে কি জানতে চেয়েছে, অ্যান্সারে দেখবে জানতে চেয়েছে যে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে, মানে সোজাসুজি ব্যাস বরাবর মানে এইখানে ভাবো দাঁড়িয়ে আছে, এইখান থেকে এইরকম যেতে, বোঝা গেল, ব্যাস বরাবর মানে এরকম যেতে, তখন কত মিনিট সময় লাগবে। তাহলে বলো তো সময় এখানে দাঁড়িয়ে আছে, এইখানে যাবে, অর্থাৎ কতটা পথ যাবে। এটা কিসের মাপ, এখান থেকে এতটা ব্যাসের মাপ, ব্যাসকে আমরা কি বলি, 2r। ঠিক আছে, তাহলে এই 2r একক পরিক্রমা করতে সময় লাগবে কত, আমি এখানটায় করছি। হ্যাঁ, দেখো এখানে এমনিতেই কত লেখা রয়েছে, উপরে πx/100, নিচে দেখো এখানে কি লেখা রয়েছে 2πr। ঠিক আছে, ইনটু আমরা কত লিখবো বলো তো, এই যে 2r, এই এত মিটার যেতে কত মিনিট সময় লাগবে। তাহলে দেখো আমরা এবারে কীরকমভাবে করবো, এই দেখো দাগের ওপরে দেখো কত রয়েছে πx/100, নিচের এইটাকে আমরা কিভাবে লিখবো, এর নিচে তো কিছু নেই মানে 1, তাহলে এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখছি, অর্থাৎ ওপরে 1 নিচে 2πr ইনটু এই 2rটাকে তারপরে লিখছি, বোঝা গেল। তাহলে কাটাকুটি করি আমরা, দেখো ওপরে পাই নিচে পাই কেটে যাবে, উপরে দেখো আর নিচে আর কেটে যাবে, দেখো নিচে 2 ওপরে 2 কেটে যাবে, তাহলে দেখো আর উপরে বেঁচে রয়েছে কেবলমাত্র কি এক্স বেঁচে রয়েছে, আর নিচে 100, তাহলে এই এত মিনিট কিন্তু সময় লাগবে, এই এত মিনিট সময় লাগবে, x/100 মিনিট সময় লাগবে যদি ব্যাস বরাবর এইখান থেকে এই দিকে যাওয়া হয়, তাহলে কতক্ষণ সময় লাগবে, πx এই 100/x/100। ঠিক আছে, তো দেখো এটা বি নাম্বারে কিন্তু রয়েছে অ্যান্সারটা, দেখবে বি নম্বরে কিন্তু এর অ্যান্সার রয়েছে দেওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে মুছে দিয়ে এবার আমি চলে যাব পরেরটায়, অর্থাৎ কতটায়, 3-এরটায়। তো দেখো এটা মুছে দিচ্ছি। তো দেখো এবারে দেখো 3-এর দাগেরটায় কি বলে দিয়েছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, তার মানে বৃত্তটা বর্গক্ষেত্রের ভিতরে রয়েছে, অন্তর্লিখিত মানে কি, ভিতরে রয়েছে। তাহলে একটি বৃত্ত বর্গক্ষেত্রের, তাহলে দেখো আমি আগে একটা বর্গক্ষেত্রকে এঁকে ফেলি, বর্গক্ষেত্র দেখতে কেমন হয়, এরকম ধরনের হয়। তাহলে এই হলো একটা বর্গক্ষেত্র, তাহলে বলে দিয়েছে বৃত্তটা কি, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত মানে বৃত্তটা হলো বর্গক্ষেত্রের ভেতরে রয়েছে, এই রকম একটা বৃত্ত। তারপরে দেখো কি বলে দিয়েছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য 10, তাহলে বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্যই সমান, এটাও হবে 10 এবং এইটাও হবে কত, 10। এইবারে দেখি আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বৃত্তের ব্যাস মানে তোমরা কি জানো, এই তো বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যে সরল রেখা যায় সেটাকেই আমরা বলি ব্যাস। ভাবো কেন্দ্রের ওপর দিয়ে এই যে সরল রেখাটা গেল তাকে আমরা কি বলি, ব্যাস। বোঝা গেল তো, তাহলে ব্যাস মানে কোনটা, কেন্দ্রের ওপর দিয়ে যে সরল রেখাটা গেল বৃত্তের এ প্রান্ত থেকে এ প্রান্ত, তাকে আমরা বলি ব্যাস। তাহলে জানতে চাইছি ব্যাসের দৈর্ঘ্যটা কত হবে। তাহলে দেখো এই ব্যাসের যা মাপ
এই যে বর্গক্ষেত্রের ওপরের বাহুর ওই দেখো একই মাপ, মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় 10 তাহলে ব্যাসের দৈর্ঘ্যও হবে 10, কারণ দেখো ব্যাসও দেখেই মনে হচ্ছে ব্যাসের যা মাপ এই বাহুটারও তাই মাপ, তাই না? তাহলে বুঝতেই পারছো যে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 10 হবে। তাহলে অ্যান্সারে জানতে চাইছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে জাস্ট উত্তর লিখে দেবো এখানে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কত লিখবো, 10 সেমি, বোঝা গেল, 10 সেমি। যেটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, সেটাই হলো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বোঝা গেল। তো এটা কত নম্বর রয়েছে দেখো, রয়েছে কিন্তু এ নাম্বারে, দেখবে এ নাম্বারে কিন্তু এর উত্তরটা দেওয়া রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। চলে আসবো এবারে আমরা কতর দাগে বলো তো, 4-এর দাগে। তাহলে এই হয়ে গেল 3-এর দাগ, এবারে আমরা চলে আসবো 4-এর দাগে। দেখি 4-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগে বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, পরিলিখিত মানে কি বলতো, পরিলিখিত মানে বাইরে রয়েছে, বৃত্তটা বর্গক্ষেত্রের কি রয়েছে, বাইরে রয়েছে, পরিলিখিত মানে বাইরে রয়েছে, ঠিক আছে। তো আমি এবার উপরে আঁকছি এই জায়গাটাতে, ঠিক আছে, খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে প্রথমে আমি আগে একটা বর্গক্ষেত্র আঁকবো, তো এই হলো একটা বর্গক্ষেত্র, এই হলো একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এবারে দেখো বলে দিয়েছে বৃত্তটা বর্গক্ষেত্রের কি বলে দিয়েছে, পরিলিখিত, পরিলিখিত মানে বর্গক্ষেত্রের বাইরে থেকে একটা বৃত্ত, বোঝা গেল, এরকম বৃত্ত। এইবারে দেখো আমাদের কাছে ঠিক কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, আগের বারেও ঠিক যেমন জানতে চেয়েছিল ঠিক সেরকম ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে না প্রথমে জানতে হবে ব্যাস মানে কি। ব্যাস মানে হলো, খুব ভালো করে কিন্তু এই জায়গাটা তোমরা বুঝবে, ব্যাস কথার মানে কি। ব্যাস কথার মানে হলো বৃত্তের কেন্দ্রের ওপর দিয়ে যাবে যে সরলরেখাটা, বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। দেখো ভাবো বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত বরাবর একটা লাইন আমি কাটলাম, এইটাকে কিন্তু আমি ব্যাস বলতে পারবো না, কারণ এই লাইনটা বৃত্তের কেন্দ্রের ওপর দিয়ে কিন্তু যায়নি, তাই জন্য আমরা এই লাইনটাকে কি বলি বলো তো, জ্যা বলি, জ্যা। আর ব্যাস কাকে বলি, কেন্দ্রের ওপর দিয়ে যাবে যে লাইনটা, তাকে আমরা বলি কিন্তু ব্যাস। এবারে তাহলে ব্যাস এই রকমও হতে পারে, আবার এই তো কেন্দ্র, তাহলে আবার ব্যাস কিন্তু এরকমও হতে পারে, এটাও কিন্তু ব্যাস হতে পারে, তাই কি না, এটাও ব্যাস হতে পারে, কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে এবং বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেন্দ্রের ওপর দিয়ে যাচ্ছে, একইভাবে এটাও এরকমও ব্যাস হতে পারে, বোঝা গেল, এই রকমও ব্যাস হতে পারে, এটাও ব্যাস হতে পারে। তাহলে দেখো আমরা এখানে কি করব বলো তো, ব্যাসের দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এই তো বৃত্তের কেন্দ্র, আমি এই রকম বরাবরে বের করছি, এই যে কেন্দ্রের ওপর দিয়ে গেল যে সরলরেখাটা বৃত্তের, এই দেখো এই বৃত্তের এই প্রান্ত থেকে বৃত্তের এই প্রান্ত পর্যন্ত সরলরেখা, এবং যেটা বৃত্তের কেন্দ্রের ওপর দিয়ে গেছে, বোঝা গেল। তাহলে আমরা ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। এইবারে কথা হলো এই লাইনটা যেমন বৃত্তের ব্যাস, ঠিক তেমনই এই লাইনটা কিন্তু বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য বলো তো, বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কিন্তু কর্ণের দৈর্ঘ্য, বোঝা গেল, বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য যা, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য দুটোই কিন্তু সমান, বর্গক্ষেত্রের কি বলবো আমরা, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি পেলাম এই ছবিটা থেকে, এই ছবিটা থেকে আমরা বুঝলাম বর্গক্ষেত্রের কর্ণের মাপ আর বৃত্তের ব্যাসের মাপ দুটোই কিন্তু সমান, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মাপ আমরা জানি না, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর মাপ এ, ঠিক আছে, কি ধরে নিচ্ছি, প্রত্যেকটা বাহুর মাপ এ করে, ঠিক আছে। তো আচ্ছা এখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মাপ 5 বলে দিয়েছে, তাহলে তো ধরবার দরকার নেই, প্রত্যেকটা বাহুর মাপ বলে দিয়েছে কি 5, এটা 5, এই বাহুটার মাপ 5, এই বাহুটার মাপ 5। তাহলে আমাদেরকে এবার কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু বের করতে হবে। তাহলে চলো কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে ফেলি। তাহলে এখানে আমরা লিখব অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র কি বলতো, কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র হলো, খুব ভালো করে দেখবে, √2 ইন্টু বাহু, √2 ইন্টু কি বাহু। তাহলে বলো আমরা এখানে √2 যেমন আছে ইন্টু কত, বাহুর জায়গায় কত লিখবো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5। তাহলে 2 আর 5কে কিন্তু গুণ করা যাবে না, কারণ 2-এর মাথায় রুট আছে, 5-এর মাথায় কিন্তু রুট নেই, জাস্ট পাশাপাশি বসিয়ে দেবো,
5 আর √2 এই হয়ে গেল। পাশে আমরা এককটা দেখো কী লিখবো, সেমি, বোঝা গেল। তাহলে এই যে 5√2 এটা আমি কি পেলাম, 5√2 পেলাম, কিন্তু আমি পেলাম বর্গক্ষেত্রের কর্ণের মাপ। আর আমি এক্ষুনি কি বললাম, বর্গক্ষেত্রের কর্ণের মাপও যা হবে বৃত্তটার ব্যাসও কিন্তু ঠিক তাই হবে। তাহলে চলো লিখে ফেলি আমরা। এখানে কিন্তু আমরা লিখে ফেলবো যে বৃত্তের কি লিখবো, তাহলে এখানেও আবার আমরা লিখবো বৃত্তের ব্যাস, বৃত্তের এখানে আমরা কি লিখবো, ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসও ওই একই হবে, কারণ দেখো এই যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ব্যাস কত হবে, 5√2 সেমি। এই হয়ে গেল অ্যান্সার। এবং এটা কত নম্বরে আছে দেখি তো, 5√2 সেমি দেখো এতেই দেওয়া রয়েছে, দেখো এ নাম্বারেই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো লাস্ট আমরা এবারে করব 5-এর দাগেরটা, তারপরে আমরা চলে যাব পরের অঙ্কগুলোতে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কে। বলে দিয়েছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর নির্ণয় করো। তাহলে দেখো বলে দিয়েছে একটা বৃত্ত এরকম রয়েছে, বৃত্ত, তারপরে দেখো বলে দিয়েছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। তাহলে এই তো একটা বৃত্ত, বলয় মানে হলো ঠিক এরকম চারপাশ থেকে ধরে নাও একটা রাস্তা হতে পারে। ঠিক আছে, তো এইটাকে বলা হয় বলয়। এই বলয়টা কতটা চওড়া, মানে এইখান থেকে এতটার মাপ কত, চওড়াটা কত, এখান থেকে এতটা 5 সেমি, বোঝা গেল। একইভাবে এই যে এইগুলো হলো সব 5 সেমি চওড়া। ভাবো এটা একটা মাঠ, আর মাঠের পাশ দিয়ে এটা হলো একটা রাস্তা। ঠিক আছে, তার রাস্তাটা কতটা চওড়া, 5 সেমি। এইবারে দেখো কি জানতে চেয়েছে অঙ্কের মধ্যে, দেখো অঙ্কের মধ্যে জানতে চেয়েছে বৃত্তের বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অন্তর। আচ্ছা, তাহলে এই হলো অন্তর্ব্যাসার্ধ, মানে ভেতরে এই অন্তর্বৃত্ত, মানে ভেতরের যে বৃত্তটা তোমরা বুঝতেই পারছো, এটা হলো অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি স্মল লেটারে আর। ঠিক আছে, আর খুব ভালো করে দেখবে এইটা কতটা চওড়া, এটা হলো কিন্তু 5, মনে রাখবে এই রাস্তাটা কতটা চওড়া, 5। তাহলে দেখো অন্তর্বৃত্তের, খুব ভালো করে দেখবে কিন্তু অন্তর্বৃত্তের, অন্তর্বৃত্ত মানে ভেতরের যে ছোট বৃত্তটা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো আর সেমি। ঠিক আছে, আমি পাশে দেখো লিখে রাখছি ধরি বলে, কারণ আমি তো জানি না, তাই জন্য আন্দাজে ধরে নিচ্ছি। তাহলে একইভাবে বলো তো বহির্বৃত্ত মানে যে বড় বৃত্তটা, এই যে বৃত্তটা, এই বৃত্তটার বলো তো এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে। সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে দেখো এইখান থেকে এতটা আর, আর এইটুকুনি 5, এইটুকুনি আর এইটুকুনি 5, আর 5 যোগ করলেই যতটা হবে ততটা, মানে r+5, বোঝা গেল। তাহলে এখানে আমরা লিখবো কি, বহির্বৃত্তের মানে বাইরের যে বৃত্তটা, বহির্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, হবে কিন্তু দেখো r+5 হবে, এই এত সেমি হবে, তাই না। তাহলে এবারে আমাদের কাছে অ্যান্সারে দেখি কি জানতে চেয়েছে। অ্যান্সারে জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে বহির্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তাহলে চলো এটাই আমরা লিখব, বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। ঠিক আছে, দৈর্ঘ্যের অন্তর, অর্থাৎ এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো, খুব ভালো করে দেখবে, বহির্ব্যাসার্ধের এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, মানে খুব ভালো করে দেখো, বহির্ব্যাসার্ধ মানে এইটা, এই পুরো বড় ব্যাসার্ধটা, তার মাপ কত দেখো r+5। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে কি অন্তর্ব্যাসার্ধ, মানে এই যে ছোট বৃত্তটা তার ব্যাসার্ধটা কত আর, তাদের দেখো কি বলে দিয়েছে দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল। তাহলে চলো বিয়োগ করে দিই, সরি এখানে 2 নয়, এখানে 5 রয়েছে, r+5 - r, তাহলে দেখো কি হবে, -r+r কেটে যাবে, শুধু থাকবে 5 সেমি, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবং এই অ্যান্সারটা দেখো কত নম্বরে রয়েছে, এটা কিন্তু এটাও দেখো এতে রয়েছে, দেখো এটাও কিন্তু এতে রয়েছে। ঠিক আছে, হয়ে গেল আমাদের এমসিকিউগুলো। এবার চলে যাব 20-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 20-এর দাগের একেরটা। তো দেখো 20-এর দাগের একে কি বলে দিয়েছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত।
তাহলে দেখো অর্ধবৃত্ত দেখতে কেমন হয়, অর্ধবৃত্ত দেখতে তোমরা জানো এই রকম ধরনের কিন্তু হয় অর্ধবৃত্ত, এবং অর্ধবৃত্তের এই জায়গাটা হলো কি কেন্দ্র, এবং অর্ধবৃত্তের পরিসীমা, পরিসীমা মানে তোমরা বুঝতে পারছো তো, পুরো একদম এইখান থেকে শুরু করে পুরো এই যে পুরো এই এতটার মাপ পুরো একদম ঘুরে এসে আবার এই জায়গাটাতে আসাকে বলা হয় পরিসীমা। এই পরিসীমার দেখো মাপটা কত বলে দিয়েছে কিন্তু 36, এবং এককটা দেখো বলে দিয়েছে কিন্তু সেমি, 36 সেমি। তাহলে জানতে চেয়েছে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য মানে হলো পুরো একদম এইখান থেকে এতটা, এইটা হলো অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমাদের কাছে ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো ব্যাসের দৈর্ঘ্য জানবার আগে আমাদেরকে জানতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটা কত। তাহলে দেখো ব্যাসার্ধ মানে হলো তার মানে এই অর্ধেকটা, বোঝা গেল তো, ব্যাসার্ধ মানে হলো এই অর্ধেকটা, ঠিক আছে। তো ব্যাসার্ধের মাপটা যেহেতু আমি জানি না, আমি ধরে নিচ্ছি আর বলে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই এখানে লিখব মনে করি, কি লিখব, মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মাপ আমরা তো জানি না, আমি তাহলে ধরে নিচ্ছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হলো আর সেমি বলে, ঠিক আছে। তারপরে দেখো আমি এখানে এবারে লিখছি আমরা প্রশ্নানুসারে, দেখো আমি কি লিখলাম এখানে, প্রশ্নানুসারে। তাহলে এবারে কিন্তু খুব ভালো করে দেখবে, আমি না এখানে একটা সমান চিহ্ন দিচ্ছি, আর সমান চিহ্নের এই দিকে দেখো লিখছি 36। তাহলে বলো তো আমি সমান চিহ্নের এই দিকে মানে ডান দিকে কিসের মাপ লিখলাম, এই যে 36 লিখেছি এটা কিসের মাপ, এটা হলো কিন্তু অর্ধবৃত্তের পরিসীমার মাপ। অর্ধবৃত্তের পরিসীমা মানে হলো এইখান থেকে শুরু করে এই যে এইটা, এই মাপটা এসে আবার এখানে এসে এই মাপটা, অর্ধবৃত্তের পরিসীমার মাপটাকে লিখেছি 36। তাহলে এই দিকে আমি যদি পরিসীমার মাপ লিখি, তাহলে আমাকে এই দিকে পরিসীমার কি লিখতে হবে, সূত্র লিখতে হবে, ঠিক আছে। তাহলে পরিসীমার সূত্র কি বলতো, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হলো পাই আর প্লাস 2r, ঠিক আছে। তাহলে আমি এই দিকে কি লিখলাম, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র, আর এই দিকে লিখলাম অর্ধবৃত্তের পরিসীমার মাপ, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা কি করব, কমন নেব। তাহলে দেখো কমন কি নেব, আর আর আর, তাহলে আমরা কমন নেব আর, তাহলে এখান থেকে যদি আর কমন যায় পড়ে থাকবে কি পাই, পাই মানে আমি এখানে একেবারে লিখছি 22/7, আর এখান থেকে আর কমন গেলে কি পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে কত 36। এরপরে দেখো আর কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এবারে এই যে যোগটা, এই যোগটাকে না আমি রাফে করব, করে একেবারে অ্যান্সার লিখব। তাহলে দেখো এখানে কত রয়েছে 22/7 প্লাস কত রয়েছে 2, তাই তো। তাহলে লসাগু কত হবে 7, এর নিচে কিছু নেই মানে তো 1, তাহলে 1-এর সঙ্গে 22-এর গুণ করব কোনাকুনি 1, আর এই 22কে যদি গুণ করি কত হবে, 22-1-কে 22, 7-এর সঙ্গে 2কে গুণ করব কত হবে, কোনাকুনি গুণ করব 7 দুগুণে 14। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 2 আর 4 6, আর এখানে হবে 3, 36/3 পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো যোগ করে কত পেলাম কিন্তু 36/7, আর এপারে দেখো 36 যেমন আছে। তাহলে দেখো আর ইজুগাল টু কত হবে, এই 36 যেমন আছে 36/7, এই সাইডে গেলে উল্টে যাবে, কত হবে 7/36। তাহলে 36 কেটে গেল, তাহলে আর ইজুগাল টু আমরা কত পেলাম কিন্তু 7। তাহলে আর মানে কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হলো এইটুকুনি, এই যে ব্যাসার্ধ মানে হলো এই যে কেন্দ্র থেকে শুরু করে এইটুকুনির মাপ হলো 7। তাহলে জানতে চাই যে ব্যাসটা কত, মানে অর্ধেকটুকুনি যদি হয় 7, তাহলে পুরোটা কত হবে, পুরোটা হবে 7-এর ডবল মানে কত 14 হবে, তাই না। তাহলে চলো আমরা অ্যান্সার লিখব, জানতে কি চেয়েছে, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে চলো আমরা এরকমভাবে লিখব অর্ধবৃত্তের কি হবে, ব্যাসের দৈর্ঘ্য। তাহলে কত হবে, 2 গুণ করব ব্যাসার্ধের সঙ্গে, ব্যাসার্ধের মাপ কত 7, তার সঙ্গে 2 গুণ করব হবে কত 14 সেমি ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা চলে যাব 2-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 20 দাগের 2-এর অঙ্কে। তাহলে দেখো 20 দাগের 2-এর অঙ্কে কী বলে দিয়েছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, হ্যাঁ
প্রথমে দেখো আমরা একটা ঘড়ি আঁকবো, ঠিক আছে? এরকম একটা ভাবো আমি একটা ঘড়ি আঁকলাম। তাহলে ভাবো এই হলো ঘড়ির 12 ঘরের কাঁটা, আর এই হলো ভাবো 3-এর ঘর, এটা 12 ঘর। তো ভাবো এইটা হলো একটা ঘন্টার কাঁটা ছোট, আর এটা হলো একটা বড় কাঁটা যেটা হলো মিনিটের কাঁটা। এবারে এই মিনিটের কাঁটার যে মাপটা কত বলে দিয়েছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলে দিয়েছে 7, অর্থাৎ এই যে এই কাঁটাটার মাপ দেখবে কত বলে দিয়েছে 7 সেমি। তাই জন্য আমি এখানে এরকমভাবে সেমি লিখলাম, ঠিক আছে? 7 সেমি। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু শুনবে, এই যে মিনিটের কাঁটাটা রয়েছে না, যেটা 12 ঘরে, এটা তো বড় কাঁটা মিনিটের কাঁটা, ছোট কাঁটাটা হলো কি ঘন্টার কাঁটা, আমি এরকম ছোট লিখছি। এবার এই মিনিটের কাঁটাটা বলো তো পুরো একবার এরকম এখান থেকে ঘোরা আরম্ভ করলো, পুরো এরকম ঘুরে 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 আবার 12 ঘরে এলো, তার মানে কতক্ষণ সময় নিল? 1 ঘন্টা। এবং আমি যদি বলি 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করলো, কতটা পথ ঘুরলো, পুরো এরকম ঘুরে 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 আবার 12 ঘরে এলো, কতটা পথ ঘুরলো, কতটা পথ ঘুরলো? তাহলে এইখান থেকে এতটার যা মাপ, এই পুরো এখান থেকে শুরু করে পুরো আবার 12 ঘরে এলো, তার মানে এখান থেকে এতটার পুরো মাপ কত? এইখান থেকে এতটার মাপ বের করতে হবে, মানে আমাকে ঘড়িটার কি পরিধি বের করতে হবে, যার সূত্র হলো কি 2πr। তাহলে 12 ঘরে ছিল কাঁটাটা, ঘুরে আবার 12 ঘরে এলো, মানে এর যা পরিধি, এই বৃত্তটার যা পরিধি বা ঘড়ির যে পরিধি, ঠিক ততটা পথই কিন্তু অতিক্রম করলো। বোঝা গেল? ঠিক ততটা পথই কিন্তু অতিক্রম করলো। তাহলে দেখো আমি এখানে প্রথমেই এরকমভাবে লিখতে পারি। তো আমি আগে পরিধিটা একটু বের করে ফেলি। তো দেখো আমি এখানে আগে আমি এরকমভাবে লিখছি, ঘড়িটির পরিধি। তাহলে পরিধি বের করবার সূত্র কি তোমরা সবাই জানো? পরিধি বের করবার সূত্র হলো কিন্তু 2πr। তাহলে দেখো আমি লিখছি 2 পাই এর জায়গায় কত লিখবো? 22/7, ঠিক আছে? এবারে দেখো অঙ্কের মধ্যে শুধু কিন্তু মিনিটের কাঁটার কথা বলেছে, ঘন্টার কাঁটার কথা বলেনি, তাহলে এটা বাদ দাও। তাহলে এইটাই হলো কিন্তু, খুব ভালো করে দেখবে, এই যে মিনিটের কাঁটাটা, এই মিনিটের কাঁটাটা হলো কিন্তু এই বৃত্তটার কি বলতো? ব্যাসার্ধ, ঠিক আছে? মিনিটের কাঁটাটা হলো কি? মিনিটের কাঁটাটা হলো কিন্তু এই বৃত্তটার ব্যাসার্ধ, যেটার মাপ কত? 7। বোঝা গেল তো? তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো? এখানে আমরা আর এর জায়গায় লিখবো কিন্তু 7, ঠিক আছে? তাহলে আমি এখানে না লিখে নিচ্ছি ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো কিন্তু, ব্যাসার্ধ হলো 7, ঠিক আছে? তাহলে কাটছি, 7 আর 7 কাটবে, 22 আর 2কে গুণ করলে আমরা কত পাবো? 44 সেমি। তাহলে ঘড়িটার, খুব ভালো করে দেখবে, ঘড়িটার এইখান থেকে মিনিটের কাঁটাটা পুরো ঘুরে 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 মিনিটের কাঁটাটা ঘুরে আবার এইখানে এলো, মানে কতটা পথ অতিক্রম করলো বলো তো? 44 সেমি পথ অতিক্রম করলো, ঠিক আছে? এবং 44 সেমি পথ অতিক্রম করলো, মানে আমি যদি এবারে জিজ্ঞাসা করি কত ডিগ্রি কাঁটাটা ঘুরলো, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কোনো কাঁটা যেখানে রয়েছে ঘুরে 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 আবার ওই জায়গাটাতেই এলো, মানে কত ডিগ্রি কোণ অতিক্রম করলো জানো? সেটাকে বলবো কিন্তু আমরা 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো। কোনো কাঁটা, যে কোনো কাঁটা, ঘন্টার কাঁটা হোক, মিনিটের কাঁটা হোক, সেকেন্ডের কাঁটা হোক, সেটা ঘড়িটাকে পুরো একবার অতিক্রম করলো, মানে কিন্তু 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো। এখানে আছে, ঘুরে আবার এখানে এলো, মানে 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো। আর যদি মাপের হিসাবে বলি, দৈর্ঘ্যের হিসাবে, তাহলে 44 সেমি পথ অতিক্রম করলো। বোঝা গেল? তাহলে 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি হলো ডিগ্রির হিসাবে, আর দৈর্ঘ্যের হিসাবে কতটা পথ অতিক্রম করলো? 44 সেমি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এবারে লিখবো, তাহলে 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে কত হবে? 44/360, এই এত সেমি। এবারে অঙ্কের মধ্যে জানতে চেয়েছে 90 ডিগ্রি ঘুরবে মানে কতটা পথ ঘুরবে, 90 ডিগ্রি ঘুরবে মানে কত সেমি পথ ঘুরবে, ঠিক আছে? তাহলে আমরা ঐকিক নিয়মে করবো, 44/360 ইন্টু কত? 90 ডিগ্রি। তাহলে চলো কাটাকুটি করি আমরা। দেখো 0 0 কাটবে, 9 9, 9 4 36, আবার দেখো 4 1 4, আমি যদি 44কে ভাগ করি কত হবে? 11। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 11 সেমি। তাহলে 90 ডিগ্রি ঘুরবে মানে কত সেমি পথ ঘুরবে? 11 সেমি পথ কিন্তু ঘুরবে। তাহলে চলো এর আমরা কিন্তু অ্যান্সার লিখবো। জানতে চেয়েছে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এখানে আমরা লিখব 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা
মিনিটের কাঁটা 11 সেমি ঘুরবে, 11 সেমি ঘুরবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে 360 ডিগ্রি ঘুরছে মানে দৈর্ঘ্যের হিসেবে 44 সেমি ঘুরছে, তাহলে 90 ডিগ্রি ঘুরছে মানে দৈর্ঘ্যের হিসেবে কত সেমি ঘুরছে? 11 সেমি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 2-এরটা। এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তাহলে দেখো 3-এর দাগে বলে দিয়েছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে বলে দিয়েছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। তাহলে দেখো আমি একটা প্রথমে বর্গক্ষেত্রকে আঁকি। তো এই হলো একটা বর্গক্ষেত্র, তার অন্তর্বৃত্ত মানে কি ভেতর দিয়ে বৃত্ত। ঠিক আছে, তাহলে এই হলো একটা অন্তর্বৃত্ত। তারপরে দেখো বলে দিয়েছে এবং একটা পরিবৃত্ত। তাহলে এই হলো একটা বর্গক্ষেত্র, তার পরিবৃত্ত মানে কি এর বাইরে থেকে বৃত্ত, অর্থাৎ বৃত্তটা কি বাইরে থেকে। ঠিক আছে, তাহলে এই রকম একটা বৃত্ত। তাহলে এটাকে আমরা কি বলবো? অন্তর্বৃত্ত। এটাকে আমরা কি বলবো? পরিবৃত্ত। এবারে এদের দুজনের কি বলে দিয়েছে? ব্যাসার্ধের অনুপাত কত। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত খুব ভালো করে দেখো। এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রগুলোর বাহুর দৈর্ঘ্য কত ভাবো? আমি জানি না, আমি ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ। আবার একইভাবে এই বর্গক্ষেত্রটারও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এইবারে তোমরাই বলো তো এই বর্গক্ষেত্রের ব্যাস কত হবে? এই যে বৃত্তটা রয়েছে না অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তের ব্যাস কত হবে? খুব ভালো করে দেখো, ব্যাস মানে কি কেন্দ্রের ওপর দিয়ে যে লাইনটা যায় তাকে বলা হয় ব্যাস। তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহুটারও যা মাপ, এই বৃত্তের ব্যাসেরও ঠিক একই মাপ। দেখো মাপটা দেখেই মনে হচ্ছে একই না? দেখো এইখান থেকে এতটার যা মাপ, এইখান থেকে এতটার ওই একই মাপ, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি ভালো করে দেখবে। অন্তর্বৃত্তের ব্যাস যা এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওই একই, বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমি কি লিখলাম খুব ভালো করে দেখবে, কিন্তু খুব ভালো করে দেখবে অন্তর্বৃত্তের যেটা ব্যাস সেটাই হলো কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এই পুরোটা যদি হয় এ, তাহলে ব্যাসার্ধটা কত? ব্যাসটা যদি হয় এ, তাহলে ব্যাসার্ধটা কত? তাহলে এর হাফ হয়ে যাবে, a/2 হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা এখানে এবার এরমভাবে লিখব অন্তর্বৃত্তের, আমরা এবার লিখব কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিন্তু হবে a/2 একক বলে দেখো আমি লিখছি। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা পরিবৃত্ততে চলে আসি। আচ্ছা পরিবৃত্তের ব্যাস কত হবে ভালো করে দেখবে। পরিবৃত্তের ব্যাস দেখো, ব্যাস মানে তোমরা জানোই তো কেন্দ্রের উপর দিয়ে যাবে যে সরল রেখাটা, বৃত্তের দুই প্রান্তে যাবে, এই এক প্রান্তে গেল এবং এই এক প্রান্তে গেল, এবং রেখাটা দেখো কেন্দ্রের ওপর দিয়ে গেল। তাহলে এবারে দেখো এই যে রেখাটা, এটা কিন্তু দেখো বৃত্তের যেমন ব্যাস ঠিক তেমনই বর্গক্ষেত্রটার কি কর্ণের দৈর্ঘ্য। দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আর কি বৃত্তটার ব্যাস। তাহলে দেখো এখানে ঠিক যেরকমভাবে লিখেছিলাম ঠিক ওই একইভাবে লিখবো। কি লিখবে এবারে? পরিবৃত্তের যেটা ব্যাস, পরিবৃত্তের ব্যাস সেটা যেমন আগের বারে কী ছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এবারে কী হবে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কী হবে? কর্ণের দৈর্ঘ্য, তাই তো, কর্ণের দৈর্ঘ্য। তাহলে এবারে তোমরাই বলো তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? মানে এই যে এইখান থেকে এতটার মাপ কি? আমরা সবাই জানি কিন্তু কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √2 × a। বোঝা গেল? এইটা কি কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এতটার মাপ। তাহলে এইখান থেকে এতটার মাপ মানে যেমন কর্ণের দৈর্ঘ্য ঠিক তেমনই এটা কিন্তু হলো কি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস যদি হয় √2 × a, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি হয় এইটা, তাহলে ব্যাসার্ধ অর্থাৎ এই যে এইখান থেকে এতটুকুনি কত হবে? তাহলে ব্যাস যা, ব্যাসার্ধ বের করতে গেলে তাকে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে চলো আমরা এবার এখানে কি লিখব খুব ভালো করে দেখবে কিন্তু। পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের দেখি ব্যাসার্ধ কত হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ হবে কর্ণটার অর্ধেক। ঠিক আছে,
তাহলে কর্ণের মাপটা কত, √2a তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, ঠিক আছে, এই এত একক। এইবারে দেখো তাহলে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি, a/2, আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি, √2a/2। এবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, অ্যান্সারে দেখবি আমাদের কাছে জানতে চেয়েছে অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। চলো এখানে আমরা লিখে দেবো অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে চলো ব্যাসার্ধের অনুপাত করব আমরা, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে ব্যাসার্ধের অনুপাত করব। তাহলে দেখো কার কার করবো ব্যাসার্ধের অনুপাত, অন্তর্বৃত্তের। তাহলে দেখো প্রথমেই দেখো লেখা রয়েছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেখো কত রয়েছে, এইটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো a/2। তারপরে দেখো এখানে অনুপাত রয়েছে, অনুপাতের চিহ্ন দেব। তারপরে দেখো কি রয়েছে, পরিবৃত্তের ব্যাসার্ধ কত, পরিবৃত্তের ব্যাসার্ধ হলো √2a/2, তাই তো। তাহলে দুদিক থেকে দেখো কি কি কাটা যাবে, দেখো খুব ভালো করে। আগে a/2 যেমন আছে ইস্টুর জায়গায় আমরা কি দিতে পারি, গুণ চিহ্ন দিয়ে না এইটাকে উল্টে দেব। তাহলে উল্টে দিলে কেমন হবে, উপরে 2 আর √2a নিচে বসবে। তাহলে দেখো কি কি কাটা যাবে, এই দেখো নিচে 2 ওপরে 2, নিচে a উপরে a। তাহলে পড়ে থাকছে কি, ওপরে দেখো পড়ে থাকছে 1, নিচে দেখো পড়ে থাকছে √2। তাহলে এখানে আমরা এটাকে যদি অনুপাত করে লিখি তাহলে কত হবে, 1:2। এই যে দেখো এখানে কত রয়েছে, √2। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এবারে আমরা করব 20 দাগের 4 অঙ্কটা, যেখানে দেখবি বলে দিয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে দেখো আবার একইভাবে আমি এখানে দেখো একটা ঘড়ি এঁকে নিচ্ছি, এবং এই ঘড়িটার আমি ধরে নিচ্ছি এখানে ভাবো একটা ঘন্টার কাঁটা রয়েছে এবং এইখানে একটা ভাবো মিনিটের কাঁটা রয়েছে। ঘন্টার কাঁটাটাকে আমি মুছে দিচ্ছি কারণ অঙ্কের মধ্যে কিছু বলেইনি ঘন্টার কাঁটা সম্পর্কে। তো ভাবো এই হলো একটা মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটাটা ভাবো রয়েছে 12 ঘরে। এই কাঁটাটা ভাবো পুরো একদম ঘুরে, পুরো ঘড়িটাকে একদম চারিদিক ঘুরে আবার এই 12 ঘরে আসতে কতটা সময় নেবে বলো তো, 1 ঘন্টা। তোমরা সবাই জানো যে 1 ঘন্টা পরে এই কাঁটাটা ঘুরে আরেকবার এখানে আসবে, ঠিক আছে। মানে এখন যদি ভাবো 3টে বেজে থাকে, তাহলে এই বড় কাঁটাটা ঘুরে আবার 12 ঘরে আসবে কটার সময়, যখন 4টে বাজবে, বোঝা গেল। তাহলে 1 ঘন্টা সময় নেবে। এবারে 1 ঘন্টায় কতটা পথ ঘুরবে, সময় নেবে তো 1 ঘন্টা, কিন্তু কতটা পথ ঘুরবে, তো পথ ঘুরবে এই ঘড়িটার যা পরিধি বা পরিসীমা বা পরিধিও বলতে পারি, যতটা ঠিক ততটাই পথ ঘুরবে। আর এই যে ঘড়িটার মিনিটের কাঁটা তার দেখবে মাপ দেখো কত বলে দিয়েছে, 7 সেমি। তার মানে এই কাঁটাটাকে আমি ধরে নিচ্ছি বৃত্তটার কি বলো তো, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি ঘড়িটার পরিধি। তাহলে দেখো আমি এখানে লিখছি কি, ঘড়িটির পরিধি। তাহলে পরিধি বের করবার নিয়ম কি, আমরা সবাই জানি পরিধি বের করবার নিয়ম হলো কিন্তু 2πr। তাহলে এখানে লিখবো 2π এর জায়গাতে কত বসাবো, 22/7। আর মানে ব্যাসার্ধ, তাহলে আর মানে আমি এই জায়গাটা ধরে নিচ্ছি মিনিটের কাঁটাটা, এটাই হলো আর। তাহলে এখানে দেখো আমি 7 আর 7 কাটাকুটি করছি, 22 আর 2 গুণ করলে হবে কত, 44 সেমি বলে। তাহলে ঘড়িটার পরিধি কত, মানে ঘড়িটার মাপ আর কি, ঘড়িটার এইখান থেকে শুরু করে পুরো ঘড়িটার মাপ এরকমভাবে পুরোটার মাপ হলো কত, 44। তাহলে এই মিনিটের কাঁটাটা পুরো একবার ঘুরে আবার এখানে এলো মানে কতটা পথ অতিক্রম করলো, 44 সেমি পথ অতিক্রম করলো, এবং সেটা কতক্ষণ সময় নিয়ে, 1 ঘন্টা সময় নিয়ে, অর্থাৎ 1 ঘন্টা মানে কি 60 মিনিট সময় নিয়ে। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখতে পারি 60 মিনিটে অতিক্রম করে 60 মিনিটে অতিক্রম করে কতটা পথ, কত সেমি পথ, 44 সেমি। তাহলে দেখো 1 মিনিটে তাহলে কতটা পথ অতিক্রম করবে, 44/60 হবে। এবারে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, বইয়ের মধ্যে বলে দিয়েছে 45 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে 45 মিনিটে, তাই তো বলে দিয়েছে 15 মিনিটে। অ্যান্সারে জানতে চাই যে 15 মিনিটে কত দৈর্ঘ্য পথ ঘুরবে। তাহলে 15 মিনিটে ঘুরবে কত, 44/60 ইন্টু এবার 15 করবো ঐকিক নিয়ম, তাই না। তাহলে দেখো 15 × 15, 15 × 4 = 60,
আবার দেখো 4 একে 4, 44কে ভাগ করলে কত হবে 11, তাহলে এখানে আমরা কত লিখব 11 সেমি। তাহলে কতটা পথ অতিক্রম করছে বলো তো, কতটা দৈর্ঘ্য পথ অতিক্রম করছে 11 সেমি। 15 মিনিটে 11 সেমি কাঁটাটা ঘুরবে। তাহলে দেখো অ্যান্সারে কী বলেছে, কীরমভাবে লিখতে বলেছে, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এরমভাবে লিখব যে 15 মিনিটে কাঁটাটি 15 মিনিটে কাঁটাটি 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে, 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, লাস্ট আমরা করে নেবো এবারে 20 দাগের 5-এর অঙ্কটা। এটাকে ভালো করে কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 20 দাগের 5-এরটা। সেখানে দেখো বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে দেখো প্রথমে না আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি। ভাবো আমি এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি। ঠিক আছে, এরকম একটা বর্গক্ষেত্র আঁকলাম। এবারে তার ভেতর থেকে না আমি একটা বৃত্ত আঁকছি এরকমভাবে, তার ভেতর থেকে আমি একটা এরকম বৃত্ত আঁকলাম। এটাকে আমরা কি বলি, অন্তর্বৃত্ত। এবারে দেখো বলে দিয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা, খুব ভালো করে দেখবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা মানে বাবু এইখান থেকে এতটার মাপ যা, বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য ঠিক তাই। বোঝা গেল? তার মানে বাহুর দৈর্ঘ্যটার মাপ যদি হয় ভাবো 5, তাহলে ব্যাসের দৈর্ঘ্যের মাপও হবে 5। ঠিক আছে, কিন্তু মাপটা যে কত আমি জানি না, এটা 5-এর জায়গায় 6 হতে পারে, এটা 6 হলে এটাও 6 হবে, এরকম ব্যাপার আর কি। তবে শুধু আমরা এইটুকুনি জানি যে ব্যাসের মাপ বা বাহুর দৈর্ঘ্যের মাপ কত জানি না, কিন্তু দুটো সমান এইটুকু আমি জানি। অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে আমি কি ধরি, এ ধরি। তার মানে এও যা হবে এই ব্যাসের দৈর্ঘ্যও তাই হবে। ব্যাসকে আমরা কি বলি, 2r। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি তো যে এ ইজ ইকুয়াল টু কি 2r, মানে কি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর ব্যাসের দৈর্ঘ্য দুটোই কি একই বা সমান, তাই জন্য এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2r। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, তাদের পরিসীমার অনুপাত। পরিসীমার অনুপাত মানে কি বলতো, পরিসীমার অনুপাত মানে হলো এই বর্গক্ষেত্রটার পুরো এইখান থেকে এই যে শুরু করে পুরো চারপাশের মাপকে বলি পরিসীমা, আর বৃত্তেরও এই পরিধিকেই আমরা কিন্তু বলছি পরিসীমা, এই চারপাশের মাপটা। তাহলে বৃত্তের চারপাশের মাপ আর বর্গক্ষেত্রের চারপাশের মাপের অনুপাত আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা করে বের করি। প্রথমেই আমরা কি লিখব, বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো আমি এখানে লিখছি বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, বলো বলো, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, 4a। ঠিক আছে, তো আমি এখানে লিখছি একক বলে, 4a একক। তাহলে এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। আর বৃত্তের পরিসীমার সূত্র কি, বৃত্তের পরিসীমার পরিধি কিন্তু একই কথা। ঠিক আছে, পরিসীমাও যা পরিধিও তাই, আমি এখানে পরিসীমা বলে লিখছি। তাহলে বৃত্তের পরিসীমার সূত্র কি, 2πr একক। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমার কি অনুপাত লিখতে। ব্যাস এইটুকুনি করলেই অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে। তাহলে চলো এখানে আমরা কি লিখব, উত্তরে আমাদের কাছে কি জানতে চেয়েছে দেখি তো। উত্তরে জাস্ট আমাদের কাছে জানতে চেয়েছে তাদের পরিসীমার অনুপাত। তাহলে এখানে আমরা লিখব বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমার অনুপাত, পরিসীমার অনুপাত। তাহলে চলো আমরা পরিসীমার অনুপাত বের করব। তাহলে প্রথমেই দেখো কার নাম রয়েছে, বর্গক্ষেত্র। তাহলে চলো আমরা প্রথমে বর্গক্ষেত্রর করব। তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, 4a। ইস টু অনুপাত বের করতে বলেছে, তাই জন্য আমি কি দিলাম, ইস টু। তারপরে বৃত্তের পরিসীমা বা পরিধি মানে কি 2πr। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখো 4 যেমন আছে, এখানে দেখো রয়েছে a, তো আমি আর এখানে a বসাবো না, এর জায়গাতে দেখো কত বসাবো, 2r। তাহলে এর জায়গাতে আমি এখানে লিখতে পারি কি 2r ইস টু। তারপরে দেখো এখানে কি রয়েছে 2, তারপরে দেখো এখানে পাই রয়েছে মানে কি, এর জায়গায় আমরা লিখতে পারি 22/7 ইন্টু আর যেমন আছে লিখছি। তাহলে দুদিক থেকে এই ইস টুর এই যে এই সাইড আর এই সাইডে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে, খুব ভালো করে দেখবে। এই সাইডে 2, এই সাইডে 2 কেটে যাবে, এই সাইডে আর, এই সাইডে আর কেটে যাবে। আর দেখো কি রয়েছে, আমি যদি এটাকে ভগ্নাংশ করে লিখি তাহলে দেখো এখানে উপরে কত রয়েছে 4। তাহলে দেখো, আচ্ছা আমি এখানে
4 আর 22 দুজনকে ভাগ করছি, 4 আর 22 দুজনকেই কী দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। দেখো 2 দিয়ে আমি যদি 22কে ভাগ করি কত হবে? 11। 2 দিয়ে আমি যদি এই 4টাকে ভাগ করি তাহলে কত হবে? 2। তাহলে এখানে থাকছে কত? 2:2। এখানে দেখো কত থাকছে? 11 বাই কত? 7। এইবারে অনুপাতটাকে আরেকটু ঠিকঠাকভাবে আমরা করব। এর নিচে দেখো কত রয়েছে? 7, আর এর নিচে কত রয়েছে? 1। তাহলে 1 আর 7-এর যদি লসাগু করি কত হবে? 1 আর 7-এর লসাগু হবে, গুণ করে দেবো 7 একে 7। তাহলে এই লসাগুটাকে আমরা কি করব? দুজনের সাথে গুণ করব, একবার এর সাথে গুণ করব, একবার এর সাথে গুণ করব। করলে দেখি কেমন হয়। দেখো 2/1, তার সাথে একবার এই লসাগুটাকে গুণ করব। আবার দেখো এখানে দেখো কত রয়েছে? 11/7, তার সাথে আবার এই লসাগুটাকেই কিন্তু গুণ করব। ঠিক আছে, তাহলে দেখি এবার কেমন হচ্ছে, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো এর নিচে 7 আর উপরে 7 কেটে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2 আর 7 গুণ করলে 7 দুগুণে 14, আর এখানে 11। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে জানতে চাইছিল বর্গক্ষেত্র আর বৃত্তের পরিসীমার অনুপাত কত? পেয়ে গেলাম 14:11। বোঝা গেল, হয়ে গেল, অঙ্ক শেষ।